কলকাতা ইগনোর স্টাডি সেন্টার থেকে, রিজিওনাল সেন্টার থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই দীপাবলি কল্যাণমূলক শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিএইচআইসি 105 এর সর্বশেষ যে দুটি ইউনিট, ইউনিট 16 এবং ইউনিট 17। এই দুটি ইউনিটের বিষয়বস্তু হলো 700 থেকে যে 1206 বা আদি মধ্যযুগ, যেটা সেই আদি মধ্যযুগের সংস্কৃতি এবং তার সঙ্গে সেই সময় সাহিত্যের কি বিকাশ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে আঞ্চলিক সাহিত্যের কি বিকাশ বা আঞ্চলিক ভাষার বিকাশ ইত্যাদি। এছাড়া হচ্ছে তার সঙ্গে ছিল হচ্ছে ইউনিট 17 সেই সময় বিজ্ঞান, পরিবেশ ভাবনা কিরকম ছিল, প্রযুক্তি কিরকম ছিল। মোটামুটি ভাবে আমরা জানি যে পণ্ডিতদের মত অনুযায়ী বা আধুনিক পণ্ডিতগণ যে মত পোষণ করেছেন বা মনে করেন তারা, যে গুপ্ত সাম্রাজ্যের পতনের মধ্যে দিয়ে ভারতে প্রাচীন যুগের অবসান ঘটেছে এবং আস্তে আস্তে ভারত আদি মধ্যযুগে, মানে মধ্যযুগ আমরা সাধারণত বলা হয় সুলতানি পিরিয়ডের সূচনাকালকে, যখন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে প্রবেশ করেন সেই সময়টাকে সুলতানি যুগ বলে ধরা হয়। এবং গুপ্ততর কাল থেকে আদি মধ্যযুগে সূত্রপাত হয়েছে, মানে পোস্ট গুপ্তার থেকে আমরা দেখতে পাচ্ছি আদি মধ্যযুগের সূত্রপাত হয়েছে। কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পতন খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে হলেও গুপ্ত যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলির সঙ্গে সঙ্গে কিন্তু যোগ পায়নি, এলো পায়নি। তাহলে আমরা দেখছি গুপ্ত সমাজের একটা পতনের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তার সেই রাজবংশ বা সেই সময় গুপ্ত সেই যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য যে একেবারে লোপ পাবে তা না, সময়ের সঙ্গে সঙ্গে সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এবং আরো 200 বছর তা বজায় ছিল। ভারতে আনুমানিক অষ্টম শতাব্দী থেকে সাংস্কৃতিক পরিবর্তনগুলি ঘটতে থাকে। কোন কোন পণ্ডিত মনে করেন আদি মধ্যযুগের মূল বৈশিষ্ট্য সামন্তিকতা নয়, আঞ্চলিকতা। সপ্তম আদি মধ্যযুগের মূল বৈশিষ্ট্য সামন্তিকতা নয়, আঞ্চলিকতা। তাহলে দেখতে পাচ্ছি যে সেই সময় যে বৈশিষ্ট্য সেটাকে বলা হয় যে সামন্তিক ফিউডালিস্টিক মাইন্ড না, বা ফিউডাল সামন্ততান্ত্রিক মনোভাব নয়, সেটা হচ্ছে আঞ্চলিকতা। সপ্তম অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত আর্থসামাজিক তথা সাংস্কৃতিক ক্ষেত্রে আঞ্চলিকতার প্রবণতা লক্ষ্য করা যায়। ভাষা, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা এবং অন্যান্য শিল্পকলা, ধর্ম, দর্শন, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে আঞ্চলিক বৈশিষ্ট্যগুলি কিন্তু প্রকট হয়ে ওঠে, যা সংশ্লিষ্ট যুগকে স্বমহিমায়। একথা সত্য যে পূর্ববর্তী যুগে আঞ্চলিকতা ছিল, তবে তখন কোনো একটি অঞ্চলে যে সংস্কৃতির বিকাশ হতো তা ধীরে ধীরে ভারতে সর্বত্র ছড়িয়ে পড়তো। তাহলে তাহলে ভাষা, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা এবং অন্যান্য শিল্পকলা, ধর্ম, দর্শন, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে আঞ্চলিক বৈশিষ্ট্যগুলি কিন্তু প্রকট হয়ে উঠেছিল, যা সংশ্লিষ্ট যুগকে কিন্তু স্বমহিমায় প্রতিষ্ঠিত করে। একথা সত্য যে পূর্ববর্তী যুগেও আঞ্চলিকতা ছিল, তবে যখন কোনো একটি অঞ্চলে যে সংস্কৃতির বিকাশ হয় তা ধীরে ধীরে ভারতে সর্বত্র ছড়িয়ে পড়ত এবং ভারতের সব মানুষের উত্তরাধিকারে পরিণত হয়েছিল। কিন্তু আদি মধ্যযুগে এক অঞ্চলের সংস্কৃতি অন্য অঞ্চলের সংস্কৃতি থেকে স্বাতন্ত্র্য গড়ে তোলার সঙ্গে সঙ্গে সেই স্বাতন্ত্র্য বজায় রাখতেও পেরেছিল। অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত সাংস্কৃতিক উত্তরাধিকার ক্রমশ কিন্তু ভাষাভিত্তিক। এই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে আঞ্চলিক সাহিত্য এবং ভাষার দুটোই কিন্তু বিকাশ হয়েছে। তাই উত্তরাধিকার ক্রমশ ভাষাভিত্তিক এবং একটি নির্দিষ্ট ভাষাভাষী মানুষের মধ্যে দ্বারা অধ্যুষিত জনপদ ভিত্তিক হয়ে পড়েছিল, মানে একটি নির্দিষ্ট ভাষাভাষী মানুষের দ্বারা সেটা অধ্যুষিত জনপদ ভিত্তিক হয়ে পড়েছিল। কিন্তু উল্লেখ করা যায় যে আদি মধ্যযুগে এই সমস্ত আঞ্চলিকতা সত্ত্বেও কতকগুলি সাধারণ উপাদান ভিত্তিক সাদৃশ্য লক্ষ্য করা যায়, যেমন শিক্ষা, সংস্কৃতি, ভাষা এবং সাহিত্য
হিন্দু ধর্ম, দার্শনিক চিন্তা, শিল্পকলা ইত্যাদি নানা বিষয় ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে ঐক্যের সূত্র কিন্তু ছিল। ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যকে আমরা স্বীকৃতি দিয়েছি। তাহলে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে পুরো যে গুপ্ত যুগের সভ্যতার সাংস্কৃতিক বৈশিষ্ট্য লোপ পেত তা না, সেটাও তখনও বিদ্যমান ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটি ধীরে ধীরে লোপ পেয়ে যায়। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ভাষা বা নির্দিষ্ট ভাষাভাষী মানুষের মধ্যে কিন্তু সংস্কৃতি উত্তরাধিকারটা ক্রমশ সীমাবদ্ধ হয়ে পড়ছিল বা জনপদ ভিত্তিক হয়ে পড়ছিল। আদি মধ্যযুগের সাহিত্য মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিক ভাষার সাহিত্যের উদ্ভব এবং বিকাশ, সংস্কৃতি সাহিত্য সবই কিন্তু এর মধ্যে লক্ষণীয়। আদি মধ্যযুগে আঞ্চলিক স্তরে আমরা কি দেখেছি? সংস্কৃত, তামিল, কানাডা, তেলেগু, বাংলা ইত্যাদি ভাষার সাহিত্যে ব্যাপক চর্চা হয়েছিল। পাল যুগে 400 বছরে বাংলা সংস্কৃতি কিন্তু বিকাশ বিশেষ অগ্রগতি ঘটে। গুপ্ত যুগে তো আমরা দেখেছি সংস্কৃতির বিকাশ, পরবর্তীকালে পাল যুগে 400 বছরে বাংলা সংস্কৃতির বিশেষ অগ্রগতি ঘটে। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে এই সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে বাঙালির নতুন জাতীয় জীবনের সূত্রপাত হয়। প্রাচীন ভারতে ভাষা এবং সাহিত্য প্রধানত সংস্কৃতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। পাল যুগে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর সংস্কৃতির প্রধান বাহন ছিল সংস্কৃত ভাষা এবং সেই ভাষা সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় কিন্তু অনুশীলন হতো। সংস্কৃত সাহিত্যে বাংলায় অলঙ্কার বহুল গৌড়ীয় রীতির উদ্ভব কিন্তু হয়। সংস্কৃত নাটকের ক্ষেত্রে গুরু মাগধী রীতির উদ্ভব হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সংস্কৃত নাটকের সংস্কৃত সাহিত্যে বাংলায় অলঙ্কার বহুল গৌড়ী রীতি একটা উদ্ভব হয়েছিল। সংস্কৃত নাটকের ক্ষেত্রে গুরু মাগধী রীতির উদ্ভব হয়। পাল যুগে বৌদ্ধরা বিপুল বিশুদ্ধ সংস্কৃতের স্থলে প্রকৃত ভাষা বহুল প্রাকৃত ভাষা বহুল সংস্কৃত ব্যবহার করতেন। তাহলে বিশুদ্ধ সংস্কৃতের জায়গা আস্তে আস্তে কি স্থান নিল? প্রাকৃত ভাষা বহুল সংস্কৃত ব্যবহার করতেন। তাদের এই রীতিকে বৌদ্ধ রীতি বলা হতো। বৌদ্ধ সিদ্ধাই বা সিদ্ধাচার্যরা এবং ব্রাহ্মণ কবিরা ষোড়শনী অপভ্রংশ ব্যবহার করতেন। এই যুগে বাংলা তার রাজনৈতিক বৈশিষ্ট্যের সঙ্গে নিজস্ব ঘরানার সংস্কৃত প্রচলন করে। এই যুগে ভারতে অন্য অঞ্চলের প্রচলিত বৈদর্ভ রীতি ত্যাগ করে নিজস্ব গৌড়ীয় রীতি চালু হয়। বৌদ্ধতন্ত্র সাহিত্যগুলি এই সংস্কৃতে রচিত। পাল রাজাদের তাম্রশাসনে ব্যবহৃত সংস্কৃত শ্লোকের বহুল প্রয়োগ কিন্তু লক্ষ্য করা যায়। দেবপাল এবং তার বংশধরদের আমলে দর্ভপাণি, কেদার মিশ্র এবং গুরুগু মিশ্র তাদের মহামন্ত্রী ছিলেন। তারা সকলেই কিন্তু বেদ, আগম, নীতি এবং জ্যোতিষশাস্ত্রে যথেষ্ট পাণ্ডিত্য বা ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। হরিবর্মণের রাজত্বকালেও তার দরবারে ছিলেন সেকালের শ্রেষ্ঠ পণ্ডিত ভবদেব ভট্ট। তিনি জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্রে এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন যে তাকে দ্বিতীয় বরাহ বলে অভিহিত করা হতো। তিনি হোরা শাস্ত্রের উপরে একখানি গ্রন্থ রচনা করেছিলেন। পাল যুগের একমাত্র স্বীকৃত কাব্য সন্ধ্যাকর নন্দী রামচরিত একটি বিখ্যাত ইতিহাস শাস্ত্রিত শেষ কাব্য ছিল। প্রতি পদে দুরকম অর্থ ছিল। রামায়ণে রামচন্দ্রের জীবনী ও পাল রাজা রামপালের জীবনী। সন্ধ্যাকর নন্দী নিজেকে কলিকাল বাল্মীকি বলে উল্লেখ নিজের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। সন্ধ্যাকর নন্দীর রচনার ঐতিহাসিক মূল্য রামপালের প্রতি তার পক্ষপাত দোষে দুষ্ট ছিল। তাহলে সন্ধ্যাকর নন্দী কি বলেছে? নিজেকে কলিকালে বাল্মীকি বলে নিজের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছে। সন্ধ্যাকর নন্দী রচনায় ঐতিহাসিক মূল্য রামপালের প্রতি তার পক্ষপাতে দোষে দুষ্ট। গৌড় অভিনন্দ কাদম্বরী কথাসার নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। নীতি বর্মা কীচক বধ ও খেমিদা চক্র কৌশিক নাটক রচনা করেন। এই যুগে বৌদ্ধ সংস্কৃত গ্রন্থগুলির তিব্বতীয় অনুবাদ পাওয়া যায়। মূল গ্রন্থগুলি কিন্তু নষ্ট হয়ে গেছে। বৌদ্ধ ধর্মের বিভিন্ন যান সম্পর্কে এই গ্রন্থগুলিতে
বিভিন্ন যান মানে কিন্তু হচ্ছে মহাযান, হিমযান, তারপরে যে আরেকটি সহজ যান যেটা ছিল। বৌদ্ধ ধর্মে বিভিন্ন যান সম্পর্কে এই গ্রন্থগুলিতে রচনা ছিল। হুগলি ভুরুসুট পরগনার কবি শ্রীধর ভট্ট ন্যায় কন্দলী নামে ন্যায়সূত্রে একটি টিকা রচনা করেন। অভিনব নামে এক পণ্ডিত যোগাবশিষ্ট রচনা করেন। ভবদেব ভট্ট ছিলেন পাল যুগের বিখ্যাত শাস্ত্রকার। তিনি মীমাংসার উপরে টিকা লিখেছিলেন। এই গ্রন্থের নাম তৌতালিক মত তিলক। উত্তর রাঢ় অঞ্চলের লেখক নারায়ণ বৈদিক ধর্মানুষ্ঠান বিষয় প্রকাশ নামক টিকা লেখেন। ভবদেব ভট্ট দশক কর্ম পদ্ধতি বিষয়ে রচনা করে। ছান্দোগ্য তাহলে ভবদেব ভট্ট দশকর্ম পদ্ধতি বিষয়ে রচনা করেন ছান্দোগ্য কর্মানুষ্ঠান পদ্ধতি গ্রন্থ। পাল যুগের বিখ্যাত পণ্ডিত জীমূতবাহু রচনা করেছিলেন দায়ভাগ, উত্তরাধিকার সংক্রান্ত হিন্দু আইনের গ্রন্থ। তার মানে দায়ভাগটা কি ছিল? উত্তরাধিকার সংক্রান্ত হিন্দু আইনের গ্রন্থ। এছাড়াও ব্যবহার মাতৃকা বা বিচার সম্পর্কিত, বিচার পদ্ধতি সম্পর্কিত এবং কাল বিভেদ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঋতু, মাস, দিন, ক্ষণ নির্ধারণ বিষয়, শরীর ও চিকিৎসা বিদ্যা সম্পর্কে পাল যুগে কয়েকটি গ্রন্থ রচিত হয়েছিল। চক্রপাণি দত্ত চিকিৎসা সংগ্রহ নামে এক বিখ্যাত চিকিৎসা গ্রন্থ রচনা করেন। তিনি চরক এবং সুশ্রুতের উপরে টিকা গ্রন্থ আয়ুর্বেদ দীপিকা ও ভানুমতি রচনা করেছিলেন। চিকিৎসা সংগ্রহ নামে আরেকটি গ্রন্থও তিনি রচনা করেন। তিনি ভেষজের গুণাগুণ বিশ্লেষক এবং খনিজ দ্রব্যের গুণাগুণ বিচার করে শব্দচন্দ্রিকা রচনা করেন। সুরেশ্বর ও বঙ্গসেন এই যুগের শরীরবিদ্যা এবং চিকিৎসা শাস্ত্রের উপরে মৌলিক গ্রন্থ রচনা করেন। সুরেশ্বর ছিলেন উদ্ভিদবিদ্যার পণ্ডিত। তিনি মানব শরীরের উপরে বিভিন্ন উদ্ভিদের হ্রাস এবং বল প্রয়োগের ফলে, তাহলে সুরেশ্বর ছিলেন উদ্ভিদবিদ্যার পণ্ডিত। তিনি মানব শরীরের উপরে বিভিন্ন উদ্ভিদের প্রয়োগ, রস এবং ফল প্রয়োগের ফলে কি ঘটে তা বিশ্লেষণ করেন। এছাড়া লোহার ব্যবহার সম্পর্কে তিনি লেখেন লৌহ সর্বস্ব নামক একটি গ্রন্থ। পাল যুগে বৌদ্ধ দর্শন এবং ধর্মশাস্ত্রের চর্চারও কিন্তু এটা বিশেষ লক্ষণীয়। পাল যুগে বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ দর্শন এবং ধর্মশাস্ত্রের চর্চায় কিন্তু প্রভূত অগ্রগতি হয়েছিল। মহাযান বৌদ্ধ সম্প্রদায়ের আচার্যরা পাল যুগে বৌদ্ধ তন্ত্র গ্রন্থসমূহ রচনা করেন। তিব্বতী ঐতিহাসিক তারানাথের গ্রন্থ কাছ থেকে এই তথ্য জানা যায়। এই সমস্ত তান্ত্রিক গ্রন্থের রচনার কেন্দ্র ছিল নালন্দা, বিক্রমশিলা, সোমপুরী প্রভৃতি বৌদ্ধ বিহার। বিশিষ্ট বাঙালি লেখকদের মধ্যে ছিলেন শীলভদ্র, শান্তিদেব, জেতারিম, জ্ঞান মিশ্র প্রমুখ। বিক্রমশীল বিহারের একজন আচার্য ছিলেন হচ্ছে জ্ঞান মিশ্র। তাহলে বিক্রমশীল বিহারের একজন আচার্য ছিলেন কে? হচ্ছে জ্ঞান মিশ্র। তিনি কার্যকারণ ভাবসিদ্ধ নামে বৌদ্ধ ন্যায়ের উপরে বিখ্যাত গ্রন্থখানি রচনা করেন। শীলভদ্র তার আর্য বদ্ধভূমি ব্যাখ্যা রচনা করেন। শান্তিদেব তিনটি ব্রজবাণী গ্রন্থ রচনা করেন। মাতেয়ানি বাঙালি ছিলেন একজন, তিনি অতীশ বা দীপঙ্করকে শিক্ষাদান করেন। তিনি বৌদ্ধ ন্যায়শাস্ত্র সম্পর্কেও গ্রন্থ রচনা করেন। জেতারি ছিলেন পৃথক লেখক, তিনি বজ্রযানের উপরে 10-12টি গ্রন্থ রচনা করেন। তিনি তিব্বতে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম প্রচার করে খ্যাতি পান। সেন যুগে একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মানে সেন যুগের সময়কাল ছিল হচ্ছে একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী। সংস্কৃত ভাষা ও সাহিত্যের উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছিল। সেন আমল কিন্তু একাধিক সাহিত্যে সেন আমল একদিক থেকে কিন্তু সংস্কৃত সাহিত্যে সুবর্ণ যুগ। সেন রাজারা বৈদিক এবং ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন, তাই তাদের সময় সংস্কৃত সাহিত্যের বিকাশ স্বাভাবিক ঘটনায় ছিল। কিন্তু এই বিকাশ ধর্মীয় সাহিত্যের যতটা হয়েছিল ব্যাকরণ, দর্শন, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে তার তুলনায় প্রায় কিছুই হয়নি বলা চলে। সংস্কৃত ভাষায় রচিত ধর্মশাস্ত্র বিষয় গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য অনিরুদ্ধের ধারা গ্রন্থে রচিত হারলতা এবং পিতৃদেবতা। অনিরুদ্ধের শিষ্য রাজা বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর নামে দুটি হিন্দু আচার গ্রন্থ রচনা করেন। তার রচিত আরো দুটি গ্রন্থ আচার সাগর এবং প্রতিষ্ঠা সাগর পাওয়া যায়নি। লক্ষণ সেনের সভা পণ্ডিত হলায়ক ব্রাহ্মণ
সভাপণ্ডিত হলায়ু ব্রাহ্ম সর্বস্ব, মীমাংসা সর্বস্ব, বৈষ্ণব সর্বস্ব, শৈব সর্বস্ব, পণ্ডিত সর্বস্ব রচনা করেন। কিন্তু প্রথম গ্রন্থটি ছাড়া আহ এটি ঠিকই যে প্রথম গ্রন্থটি ছাড়া বাকি গ্রন্থ অন্য গ্রন্থগুলি কিন্তু এখন আর পাওয়া যায় না। ভাষাতত্ত্বের উপরেও সেন যুগে সংস্কৃত সাহিত্য রচিত হয়েছিল। 1159-60 খ্রিস্টাব্দে সর্বানন্দ রচনা করেছিলেন অমরকোষ গ্রন্থের উপরে বিশ্লেষণামুক্ত টিকা সর্বস্ব। পুরুষোত্তম রচনা করেন ভাষাভিত্তিক ত্রিকাণ্ড শেষ, হারাধলি, বর্ণদেশনা প্রভৃতি গ্রন্থ। সেন যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন জয়দেব। তিনি রাধাকৃষ্ণের প্রেমকে অবলম্বন করে বিখ্যাত গীত ও গোবিন্দম রচনা করেন। এই কাব্য রচনা করেন খ্রিস্টীয় 12 শতকের কবি জয়দেব। এই কাব্য রচনা করে খ্রিস্টীয় 12 শতকের কবি জয়দেব অমর হয়ে আছেন। বিরহ মিলনের মাধ্যমে এই গীত কাব্যগুলি এতই শ্রুতিমধুর যে এখনো এর শ্লোক অতি সমাদৃত হয়ে আছে। গীত গোবিন্দের সুললিত কাব্যবিন্যাস পাঠকের মনোহরণ করে। গীত গোবিন্দ কাব্য ধর্মতত্ত্বের সূক্ষ্মতার সঙ্গে রসশাস্ত্রের এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছে। গীত গোবিন্দ কাব্য আদি মধ্যযুগে বাংলা বৈষ্ণব ধর্মের একখানি ধর্মগ্রন্থ বলে স্বীকৃত। সংস্কৃত দূত কাব্যের অনুকরণে ধৈ তার প্রবন্ধিত কাব্য রচনা করেন। এটি কালিদাসের মেঘদূত কাব্যের আদর্শে কিন্তু রচিত। কালিদাস রাষ্ট্রকূট শাসনকালে সংস্কৃত দূত কাব্যের অনুকরণে ধৈ তার প্রবন্ধিত রচনা করে। এটি কালিদাসের মেঘদূত কাব্যের আদর্শে রচিত। দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট শাসনকালে 8ম থেকে 10ম শতাব্দী এবং দক্ষিণ ভারতে চোল শাসনকালে স্থানীয় 9ম থেকে ত্রয়োদশ শতাব্দী স্থানীয় কানাড়া এবং কন্নড় বা কানাড়া ফরম্যাট থেকে কন্নড় এবং তামিল ভাষার পাশাপাশি সংস্কৃত ভাষা এবং সাহিত্যের চর্চা হতো। সংস্কৃত চর্চার বিশেষ ব্যবস্থা থাকায় সংস্কৃত সাহিত্যের অনুশীলন ব্যাপকভাবে রাষ্ট্রকূট সাম্রাজ্যে সম্ভব হয়েছিল। রাষ্ট্রকূট দরবারে এমন অনেক পণ্ডিত ছিলেন যারা সুবুদ্ধ এবং বাণভট্টের মতো কবির কাব্যশৈলীকে সহজে অনুসরণ করতে পারতেন। চোল যুগে সংস্কৃত ভাষার বৈষ্ণব সাহিত্য রচিত হয়। চোল আমলে বৈষ্ণব ধর্ম বিষয়ক গ্রন্থ পড়ে তারা এক অদ্ভুত ভাষার সৃষ্টি করেছিলেন যা ছিল সংস্কৃত ভাষার তামিল। এর উদাহরণ রামানুজের শিষ্য পিপ্পন রচিত অরিমপদি। বি রাজেন্দ্র আমলে যুদ্ধমিত্র বিশ্বলিয়াম রচনা করে। এই গ্রন্থে তামিল এবং সংস্কৃত ব্যাকরণ এবং অলঙ্কারের সমন্বয় করা হয়েছে। সংস্কৃত ভাষা সাহিত্যের প্রতি চোল রাজাদের যথেষ্ট পৃষ্ঠপোষকতা ছিল। দ্বিতীয় রাজরাজ একখানি সংস্কৃত অভিযান রচনা করতে কেশব স্বামীকে নিযুক্ত করেছিলেন। প্রথম পরান্তকে পৃষ্ঠপোষকতা পুষ্ট মাধব ঋগ্বেদের একখানি ভাষ্য রচনা করেন। এরপরে আসা যাক তামিল সাহিত্য। তামিল সাহিত্য সেতালে কন্নড় এবং তামিল সংস্কৃত যেটা আমরা দেখি সংস্কৃত ভাষা সাহিত্যে চর্চা হতো, তাহলে এই সময় তামিল সাহিত্যে কি উন্নতি দেখা যায়। দক্ষিণ ভারতের সাহিত্য আলোচনার সময় প্রথমেই তামিল সাহিত্যের কথা বলতে হয়। দ্রাবিড় গোষ্ঠী ভাষা বলতে তামিল, কানাড়ি, তেলেগু বা মালায়ালাম ভাষাকে বোঝায়। এগুলির মধ্যে তামিলের স্থান কিন্তু সর্বপ্রথম ছিল। দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মধ্যে প্রাচীনতম হল তামিল ভাষা। অতি প্রাচীনকালে সঙ্গম যুগে তামিল সাহিত্যের সৃষ্টি হয়। 1000 খ্রিস্টাব্দ নাগাদ তামিল ভাষাভাষী অঞ্চলে জৈন ও বৌদ্ধ ধর্মের প্রভাব কমেছিল এবং শৈব ও বৈষ্ণব ধর্মের প্রভাব কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তামিল ভাষায় কাব্য এবং সাহিত্য চর্চা এই নতুন ধর্মীয় সম্প্রদায়গুলি বিশেষ অবদান ছিল। চোল যুগে শৈব ধর্ম সাহিত্যে বিশেষ কিন্তু অগ্রগতি ঘটে। বহু আমরা এই সময় নায়নার এবং আলবার নামে দুটো সম্প্রদায়ও দেখতে পাই। চোল যুগে তাহলে শৈব ধর্ম সাহিত্যে বিশেষ অগ্রগতি ঘটে। বহু বৈষ্ণব ভক্তি সঙ্গীত এবং সাহিত্য কিন্তু চোল যুগে রচিত হয়েছিল। শৈব নায়নার সাধকরা তামিল সাহিত্যে ভক্তিবাদের প্রচলন করেন। 11দশ শতাব্দীর গোড়ায় নাম্বি অন্ধর নাম্বি 11টি খণ্ডে শৈব শাস্ত্র রচনা করেছিলেন। পেরিয়া পুরাণাম নামে শৈব দর্শনের উপর এক বিখ্যাত গ্রন্থ রচিত হয়। তাহলে পেরিয়া পুরাণাম নামে শৈব দর্শনের উপরে এক বিখ্যাত গ্রন্থ কিন্তু রচিত হয়। এই তামিল গ্রন্থের লেখক সেলিয়ার অচ্যুতানন্দ উমাপতি তামিল ভাষায় শাস্ত্র
ব্যাখ্যা করেছিলেন। এই শাস্ত্রে শৈব সিদ্ধান্ত দর্শনে কিন্তু ব্যাখ্যা পাওয়া যায়। উমাপতি রচনা করেছিলেন শিব প্রকাশম। আরুনন্দী তামিল শৈব ধর্মের তত্ত্ব বিশ্লেষণ করেছেন, যে গ্রন্থে তার নাম শিব নয়ন সিদ্ধা। ত্রয়োদশ শতাব্দীর প্রথমার্ধে মেঘকন্দ রচনা করেন শিব নয়নধম। এই গ্রন্থে তামিল শৈব ধর্মের মূলনীতিগুলি কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। চোল যুগের সাহিত্যের অন্যতম নিদর্শন হল চোল রাজাদের প্রশস্তিগুলি। চোল রাজা প্রথম রাজরাজ স্বয়ং রাজরাজেশ্বর নাটকের এবং রাজা কাব্যগ্রন্থের বিষয়বস্তু ছিলেন। বিখ্যাত কবি বঙ্গুবেলি বৃহৎকথা তামিল সংস্করণ রচনা করেন। এটি তামিল সাহিত্যে বিশেষ জনপ্রিয় গ্রন্থ। জৈন কবি তিরুপদ দশম শতাব্দীর গোড়ায় জীবক চিন্তামণি নামে একখানি কাব্য রচনা করেন। এটি তামিল সাহিত্যে কিন্তু শ্রেষ্ঠ মহাকাব্য। এই সময় কল্পনাদ্য লেখেন কল্পোদ্যম নামে শিবস্তোত্র। তামিল কাব্যের তিন রক্ত হলেন কম্বন, কুটুন ও উগলেন্দি। কম্বন চোলরাজ তৃতীয় কুলোতুঙ্গের সমকালীন ছিলেন। তিনি তামিল ভাষায় রামায়ণ রচনা করেন। এটি কম্ব রামায়ণ নামে পরিচিত। কে নীলকান্ত শাস্ত্রী মনে করেন চোল আমলেই দক্ষিণ ভারতে রামায়ণ, মহাভারত প্রভৃতি দক্ষিণী সংস্করণ ও তামিল অনুবাদের কাজ সম্পন্ন হয়। কম্বনের অপর দুটি বিখ্যাত রচনা হল শতকোপর অনাথাতি ও এগুলো পার্থ। কুটন ছিলেন চোল দ্বিতীয় কুলোতুঙ্গ ও দ্বিতীয় রাজাদের সভা অলঙ্কৃত করেছিলেন। তিনি প্রত্যেক রাজাকে বিষয়বস্তু করে কাব্য রচনা করেছিলেন। যুদ্ধ ও শান্তি বিষয়ে তিনি পর্নিশ ও উল্লাস কাব্যগ্রন্থ লেখেন। পুগলেন্দি রচনা করেন নলবেম কাব্য। নল ও দময়ন্তীর কাহিনী নিয়ে এই গ্রন্থ রচিত হয়েছে। তিনি মহাভারতের কাহিনী অবলম্বনে আরো কয়েকটি কাব্য রচনা করেছিলেন। পল্লী অরাসনি পাগলাকোট্টি হল তার বর্ণান্য বিখ্যাত গ্রন্থ। প্রথম কুলোতুঙ্গের রাজত্বকালের শেষ ভাগে রাজকবি জয়গন্ধ রচনা করেন কালীকুন্ত ধরণী, যার বিষয়বস্তু কুলোতুঙ্গের কলিঙ্গ যুদ্ধ। চোল আমলে তামিল ভাষায় ব্যাকরণ, অলঙ্কার এবং অভিধান রচনার বিশেষ অগ্রগতি ঘটেছিল। দশম শতাব্দীর শেষ দিকে জৈন সন্ন্যাসী অমিত সাগর ছন্দ বিষয়ক গ্রন্থ হয় পুগলম্বম রচনা করেন। এক অজ্ঞাতনামা লেখক দণ্ডী কাব্যদশের অনুকরণে রচনা করেন দণ্ডী অলঙ্করণ। এই গ্রন্থে অলঙ্কার বিষয়ে আলোচনা আছে। তামিল ভাষায় ব্যবহৃত বিভিন্ন অলঙ্কারকে বিষয়বস্তু করে গুণধীর পণ্ডিত রচনা করেন নেমিনাদম। তৃতীয় কুলোতুঙ্গের আমলে পবনন্দী নমরুল নামে তামিল ব্যাকরণ রচনা করেন। আভ্যাই নামে একজন মহিলা কবি রচনা পাওয়া গেছে। মানবতাবোধে উদ্বুদ্ধ এই মহিলা কবি রচনা করেন নাল্লুর কোভাই, কালাবিক্রম, অনন্ত মণিমায়। তার রচনায় আমরা কি দেখতে পাই? তার রচনায় বিষয়বস্তু সাধারণ মানুষের সুখ দুঃখ বিরহ ভালোবাসা। তার উজ্জ্বল ও বুদ্ধিদীপ্ত লেখার জন্য তাকে তামিল কাব্যে জননী বলে অভিহিত করা হয়েছে। এরপরে আমরা দেখব কানাড়া সাহিত্য বা কর্ণ সাহিত্য। দ্রাবিড় গোষ্ঠীর তামিলের পর কানাড়ার ভাষা খুবই প্রাচীন। রাষ্ট্রকূট যুগে কানাড়ি সাহিত্যের উন্নতির সূচনা হয়। জৈন, বীরশৈব ও শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সাধকরা কানাড়া ভাষাতেই তাদের কিন্তু মতাদর্শ প্রচার করতেন। তাদের সাহিত্য সৃষ্টির মাধ্যমে কানাড়া ভাষা ও সাহিত্য বহুমুখী সেটা গণমুখী হয়ে উঠেছিল তাদের। তার মানে এই রাষ্ট্রকূট যুগে কন্নড় সাহিত্যের উন্নতির সূচনা হয়। জৈন, বীরশৈব ও শ্রী বৈষ্ণব সম্প্রদায় সাধকরা কন্নড় ভাষাতেই তাদের মতাদর্শ প্রচার করতেন। তাদের সাহিত্য সৃষ্টির মাধ্যমে কানাড়া ভাষা এবং সাহিত্য গণমুখী হয়ে উঠেছিল। কানাড়া ভাষা এবং সাহিত্যে সংস্কৃতের কাছে অবশ্যই কিন্তু ঋণী ছিল। প্রথম অমোঘবর্ষ কবিরাজ মাঘ কিন্তু তাহলে প্রথম অমোঘবর্ষ কি রচনা করেছিলেন? প্রথম অমোঘবর্ষ কবিরাজ মাঘ রচনা করেন। এটি কন্নড় ভাষায় রচিত অলঙ্কার শাস্ত্র বিষয়ক গ্রন্থ। রাষ্ট্রকূটদের অধীনস্থ সামন্তরা কন্নড় সাহিত্যে পৃষ্ঠপোষকতা করতেন। খ্রিস্টীয় দশম শতকের প্রথমার্ধে শ্রেষ্ঠ কন্নড় কবি প্রথম পুষ্প আদিপুরাণ এবং বিক্রমার্জুন বিজয় লেখেন। খ্রিস্টীয় দশম শতকের তৃতীয় পাদে শান্তিপুরাণ রচিত হয়েছিল। বিখ্যাত কানাড়ি কবি পেল্লো ছিলেন এর রচয়িতা। কানাড়া এবং সংস্কৃত উভয় ভাষাতেই তার ব্যুৎপত্তি ছিল। এজন্য তৃতীয় কৃষ্ণ তাকে উভয় কবি চক্রবর্তী অভিধায় ভূষিত
করেছিলেন। রান্না, পম্প এবং পণ্য ছিলেন কান্নাড়া সাহিত্যের তিন রত্ন। রান্না তার অজিত পুরাণ গ্রন্থে দ্বিতীয় তীর্থঙ্করের পরিচয় দিয়েছে। রান্না মহাভারতের কাহিনী অবলম্বনে সাহস প্রেম বিজয় রচনা করেন। তার উপরে কয়েকটি জনপ্রিয় কাব্যগ্রন্থ হলো পরশুরাম চরিত, চক্রেশ্বর চরিত, কবি চক্রেশ্বর চরিত, রপ্পাকাণ্ড। অপর কয়েকটি জনপ্রিয় কাব্যগ্রন্থ হলো এই কবিরত্ন। জৈনিক চন্দ্র রায়ের চাবুন্দ রায় 40 জন তীর্থঙ্করকে নিয়ে গদ্যে চাবুন্দারায় পুরাণ রচনা করেন। দশম শতকের খ্যাতনামা কন্নড় লেখক কন্নড় লেখক নাগবর্ম, তিনি চন্দকবদী এবং কর্ণাটক কাদম্বরী নামে দুখানি গ্রন্থ রচনা করেছিলেন। একাদশ শতকে কন্নড় রচনা পরিমাণ খুব কম ছিল। এই সময় চন্দ্ররাজ মদন তিলক গ্রন্থ রচনা করেন। দ্বাদশ ত্রয়োদশ শতকে কন্নড় সাহিত্য জৈন লেখকদের অবদানে কিন্তু সমৃদ্ধ হয়েছিল। দ্বাদশ শতকের গোড়ায় জৈন সাধক নাগচন্দ্র মল্লিনাথ পুরাণ গ্রন্থ রচনা করেন, তবে তার জনপ্রিয় গ্রন্থ হল রামচন্দ্র পুরাণ। এখানে জৈন তীর্থঙ্কর রূপে রামচন্দ্রকে বিশ্লেষণ করা হয়েছে। নেমিচন্দ্র রোমান্টিক কাব্য লীলাবতী রচনা করেন। জৈন কবি ব্রহ্মশিব সময় পরীক্ষা গ্রন্থ রচনা করে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপরে জৈন ধর্মকে প্রতিষ্ঠার চেষ্টা করেন। দ্বিতীয় নাগবর্ম কন্নড় ব্যাকরণ ও অলঙ্কার শাস্ত্রের উপরে কাব্যলেখন গ্রন্থ রচনা করেন। তেলেগু সাহিত্য, এরপরে আমরা দেখবো হচ্ছে তেলেগু সাহিত্য। তেলেগু হলো দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ভাষা। প্রথম দিকে তেলেগু ভাষা এবং কন্নড় ভাষার মধ্যে কিন্তু একটা নিবিড় সম্পর্ক ছিল। অন্য অনেক ভারতীয় ভাষার মধ্যে তেলেগু ভাষার চর্চা কিন্তু শিলালিপিতেই শুরু হয়েছিল, যেগুলির মধ্যে যুদ্ধমল্ল ও মুকুর লেখা বিশেষভাবে উল্লেখযোগ্য। আদি পর্বে তেলেগু ভাষার দুটি দিক দেখা যায়, দেশি এবং মান। সাধারণ গ্রাম্য কবি দেশি এবং কথ্য ভাষায় কবিতা এবং গান রচনা করেছেন। কাব্যের বিষয়গুলি হলো দোলনা, যেটাকে বলা যায় যে দোলনা, তারপরে হচ্ছে প্রেম, শস্য সংগ্রহ, উপাসনা প্রভৃতি। তেলেগু ভাষায় এগুলি হলো লালিপোতলু, জগন্দুলিলু, উদুপু, পাতাল, কীর্তন ইত্যাদি। এই কথ্য ভাষার সঙ্গে স্থানীয় দ্রাবিড় ভাষার সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। আর্য ভাষার সঙ্গে যার কোনো যোগ নেই। মার ভাষায় তেলেগু ভাষার উপর সংস্কৃতের প্রভাব বেশি ছিল। রাজসভা অভিবাদনের জন্য এই ভাষায় কাব্য এবং গান লেখা হয়। মাঘ ধারায় তেলেগু ভাষা চর্চার পরিচয় খ্রিস্টীয় একাদশ শতকের আগে পাওয়া যায়নি। নান্নিয়া মার্গী তেলেগু ভাষার মহাভারত লিখে অমর হয়ে আছেন, তবে নান্নিয়ার অসম্পূর্ণ মহাভারত ঠিকানা সম্পূর্ণ করেন। তেলেগু সাহিত্যের তিন রত্নের অপর নামটি হলো এরানা। এরানা মহাভারতের কিছু অংশ ছাড়াও হরিবংশ এবং নিশ্চিন্ত পুরাণ নামে দুটি গ্রন্থ রচনা করেন। এই বিখ্যাত ত্রয়ীর পর একাদশ ও দ্বাদশ শতকে বিশেষ মৌলিক রচনা দেখা যায়। দ্বাদশ শতকে তেলেগু দেশে বীর শৈব ধর্মের জনপ্রিয়তা বাড়তে থাকে। এই সময় বেশিরভাগ তেলেগু কবি বীর শৈব ধর্ম প্রচারের উদ্দেশ্যে কাব্যচর্চা করেন। মল্লিকার্জুন পণ্ডিত শিবতত্ত্ব স্মরণ গ্রন্থ রচনা করে শৈব ধর্ম নিয়ন্ত্রণ করেন। তেলেগু কবি নাঞ্চল কুমার সম্ভব কাব্য কিন্তু রচনা করেন। এরপরে আমরা দেখবো হচ্ছে বাংলা সাহিত্য। পাল যুগে বাংলা ভাষা ও সাহিত্যের কিন্তু নবজন্ম হয়েছিল। এর আগে লোকের মুখের ভাষা ছিল মাগধী বা মাগধী প্রকৃতির অপভ্রংশ। পাল যুগ থেকে বাংলা ভাষা তার নিজস্ব রূপ পেতে আরম্ভ করে। লোকের মুখের ভাষাকে অবলম্বন করে বাংলা ভাষার বিকাশ ঘটে। বাংলা ভাষার প্রথম সূচনা হয় চর্যাপদে। বৌদ্ধ কবিরা তান্ত্রিক বৌদ্ধ ধর্মের তুচ্ছ নীতিগুলি প্রচার করার উদ্দেশ্যে মাগধী অপভ্রংশ ভাষায় চর্যাপদ রচনা করেছিলেন। চর্যাপদ রচয়িতা বৌদ্ধ সিদ্ধাচার্য নামে পরিচিত ছিলেন। বৌদ্ধ সিদ্ধাচার্যরা তাদের চর্যাপদে এই নতুন মুকুলিত ভাষা ব্যবহার করেন। এই ভাষা মাগধী থেকে বিচ্ছিন্ন হয়ে এক নতুন বেগে বাড়তে থাকে। মাগধী ও ষোড়শিনী মিশ্রণে এই ভাষার নতুন ছাদ তৈরি হয়েছিল। অনেকের মতে প্রাকৃতের সঙ্গে অপভ্রংশ ভাষার মিশ্রণে বাংলা ভাষার উদ্ভব হয়। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ বা চর্যাগীতির 4টি পুঁথি সংগ্রহ করে
প্রথম নিয়ে আসেন। তার একটিতে 46.5টি পদ বা গান ছিল, যার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়, যার নাম আমরা কিন্তু ইতিপূর্বেই যারা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছে তারা কিন্তু এই চর্যাচর্য বিনিশ্চয় এই নামটা আমরা ইতিপূর্বেই জানি। পণ্ডিত শাস্ত্রীর আবিষ্কৃত পাণ্ডুলিপিতে 22 জন লেখক পদ বা দোহা রচনা করেন। ডাক্তার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে এই পদগুলি কিন্তু রচিত হয়। এই পর্বে আধুনিক ভারতীয় ভাষাগুলি বা প্রাদেশিক ভাষাগুলি জন্ম হয়েছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অবশ্য মনে করেন যে আরও আগে প্রায় 7ম খ্রিস্টাব্দে এই পদগুলি রচনার সূত্রপাত হয়। পদগুলি বিভিন্ন গানের আকারে বিভিন্ন রাগিনীতে রচিত। পদগুলি বাঙালি কাব্যপ্রীতি সঙ্গীতপ্রীতি পরিষ্কৃত হয়েছে। বাঙালি বাউল যে অচিন পাখি ও গুরু খোঁজে একতারা হাতে অজানা পথে বেরিয়ে পড়ে, আর তার সূচনা কিন্তু এই চর্যাপদগুলিতে আমরা পেয়েছিলাম। পরবর্তী যুগে পদাবলী সাহিত্য কি ছিল? তাহলে পরবর্তী যুগে যদি আমরা পদাবলী সাহিত্য ইত্যাদি দেখি, তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে পদাবলী সাহিত্যে চর্যাপদ কিন্তু হচ্ছে চর্যাপদেরই ক্রম পরিণতি। এগুলিকে সাধারণত চর্যাপদ বলে। পয়ার ছন্দে এই পদগুলি নির্লিখিত হয়। আদি বাংলা ভাষা রূপ এই চর্যাপদে কিন্তু আদি বাংলা ভাষার যে রূপ এই চর্যাপদে কিন্তু দেখা যায়। বাংলা ভাষার উদ্ভবের ফলে বাঙালি ভারতবর্ষে তার স্বতন্ত্র চিরদিনের মতো খুঁজে পায়। সুতরাং পাল যুগে 800 খ্রিস্টাব্দ নাগাদ বাঙালি সংস্কৃতি 800 খ্রিস্টাব্দ নাগাদ বাঙালি সংস্কৃতির দিক থেকে নতুনভাবে কিন্তু জন্ম হয়। চর্যাপদ ছাড়া প্রথম দিকে বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় প্রাকৃত পরম্পরা গ্রন্থে। এর মধ্যে অনেকগুলি কিন্তু বাংলা পদ ছিল। মানসোল্লাসে এর মধ্যে অনেকগুলি বাংলা পদ ছিল। মানসোল্লাস গ্রন্থে অনেকগুলি বাংলা পদ আছে। কবি জয়দেবের গীত গোবিন্দের কবিতাগুলিতে প্রাচীন বাংলা এবং ষোড়শী অপভ্রংশ বা মাগধী অপভ্রংশ ভাষার অনুরূপ ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়। যাই আদি মধ্যযুগে সহজিয়া চর্যাপদগুলি ছাড়া প্রাচীন বাংলা ভাষায় কিন্তু কোনো সাহিত্যের নিদর্শন পাওয়া যায়নি। মারাঠা সাহিত্য লেখ থেকে মারাঠা ভাষা এবং সাহিত্যের সূচনা হয়। 983 খ্রিস্টাব্দে শ্রাবণ বেঙ্গলা লেখটিতে মারাঠি ভাষার নিদর্শন পাওয়া যায়। মহারাষ্ট্রে এই পর্বে অনেকগুলি ধর্ম সম্প্রদায় ছিল। এই ধর্ম সম্প্রদায়গুলি মারাঠি সাহিত্যের অগ্রগতিতে কিন্তু সাহায্য করেছিল। নাথ ধর্ম সম্প্রদায়ের জনপ্রিয় আচার্য গোরক্ষনাথ জীবন ও দর্শনকে বিষয়বস্তু করে অনেকগুলি পুঁথি মারাঠি ভাষায় লেখা হয়েছিল। গোরক্ষনাথকে নিবেদিত কয়েকটি মারাঠি গান পাওয়া যায়। গোরক্ষনাথ সংবাদ গ্রন্থটি মারাঠি গ্রন্থের প্রাচীনতম নিদর্শন। এই সম্প্রদায়ের প্রখ্যাত ব্যাখ্যাকার জ্ঞানদেব জ্ঞানেশ্বরী রচনা করেন। ভাগবত গীতার ব্যাখ্যা করে লেখা এই গ্রন্থটি মারাঠি সাহিত্যে বিশিষ্ট স্থান অধিকার করে রেখেছে। মারাঠি লেখকেরা এই রচনাটিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রচনা বলে গণ্য করেছিলেন। জ্ঞানদেব উপনিষদের দর্শনকে ভিত্তি করে অমৃতানুভব নামে আরো একটি গ্রন্থ রচনা করেন। দ্বাদশ শতকের মুকুন্দ রায় ছিলেন মারাঠি সাহিত্যের একজন বিশিষ্ট লেখক। তার রচিত দার্শনিক গ্রন্থের নাম হল বিবেক সিন্ধু। তিনি ছিলেন সংস্কারক শঙ্করাচার্যের শিষ্য এবং সুপণ্ডিত। মারাঠি ভাষায় তিনি অনেকগুলো ধর্ম বিষয়ক গ্রন্থ লিখেছিলেন। এরপরে দেখা যাবে হচ্ছে গুজরাটি সাহিত্য। সংস্কৃত শব্দ গুজরাট ও প্রাকৃত শব্দ গুজরাট থেকে গুজরাটি, তাহলে সংস্কৃত শব্দ গুজরাটটা ও প্রকৃত শব্দ গুজরাট থেকে গুজরাটি শব্দটির উদ্ভব হয়েছে। আলবিরানি গুজরাটি ভাষার কথা উল্লেখ করেছেন। গুজরাটি ভাষীরা ছিল ইন্দো আর্য ভাষাভাষী গোষ্ঠীর অন্তর্ভুক্ত। একাদশ শতক থেকে প্রাচীন গুজরাটি ভাষার সাহিত্যগত কিন্তু নিদর্শন পাওয়া গেছে। এই ভাষায় রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল বজ্রসেনের ভরতেশ্বর বাহুবলী খোল, শালীবদ্ধের ভরতেশ্বর বাহুবলী রাস, তারপরে আশ্বিনের চন্দ্রবালা রাস প্রভৃতি। এ সময়কার অন্যান্য জৈন সন্তদের কাহিনী পাওয়া গেছে। সাধারণ মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা মিলন বিরহ ইত্যাদি নিয়ে কিন্তু এই সময় লেখা হচ্ছে 12 মাসা মাতৃকা এবং বিবাহন। তাহলে মোটামুটি ভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সময় সাহিত্যে তাহলে
একটা আমরা চিত্র দেখতে পেলাম যে বাংলা ভাষা বা মারাঠি সাহিত্য, কন্নড় বা তামিল এবং তেলেগু সাহিত্যের কি পরিমাণ সে সময় বিকাশ হয়েছে। এর পরের যে অধ্যায়টি আমাদের ইউনিট নাম্বার 17 সেটি হচ্ছে সেই সময় পরিবেশ বিজ্ঞান বা ইত্যাদি সেই ক্ষেত্রে কি আমরা উন্নতি ঘটেছিল এবং সেখানে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাই। নবম বিজ্ঞান এবং প্রযুক্তি। নবম শতকে চিকিৎসা শাস্ত্র বা বিভিন্ন শাস্ত্রের উপরে কিন্তু অনেক গ্রন্থ রচনা করা দেখা যায়। তাহলে সেই সময় কি ধর্মের বিকাশ হয়েছিল তা নয় বা সাহিত্যের বিকাশ হয়েছিল তা নয়, সেই সময় কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তিরও বিকাশ দেখা যায়। নবম শতকে চিকিৎসা শাস্ত্রের উপরে গ্রন্থ রচনা করেছিলেন মাধবকর। তার গ্রন্থের নাম হলো মাধব নিদান। এই গ্রন্থে সব রোগেরই বিবরণ আছে এবং সব রোগ কিন্তু একসঙ্গে সব রোগ একসঙ্গে চিকিৎসা বিধান দেওয়া হয়েছে। এই গ্রন্থখানি কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল। পরবর্তীকালে চক্রপাণি দত্ত এবং বঙ্গসেন এই গ্রন্থের কাছে ঋণ স্বীকার করেছেন। মাধবকরের সমকালীন লেখক হলেন দুর্বল। তিনি অগ্নিবেশের চরক সংহিতা সম্পাদনা করেন। মাধব নিদানকে অনুসরণ করে লেখা হয় সিদ্ধিযোগ নামক একখানি চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত গ্রন্থ। এই গ্রন্থের লেখক মাধবকরের কাছে তাদের ঋণ স্বীকার করেছেন। সম্ভবত 1000 খ্রিস্টাব্দ নাগাদ কিন্তু তিনি আবির্ভূত হয়েছিলেন। ধন্বন্তরীর লেখা নিঘণ্টু হলো একখানি ভেষজ উদ্ভিদ সংক্রান্ত বঙ্গময়। তাহলে সম্ভবত 1000 খ্রিস্টাব্দ নাগাদ তিনি আবির্ভূত হন। ধন্বন্তরীর লেখা নিঘণ্টু হলো একখানি ভেষজ উদ্ভিদ সংক্রান্ত কিন্তু একটি শব্দকোষ। অমর তার কোষে এই গ্রন্থখানি পুরনো সংস্করণ কিন্তু ব্যবহার করেছেন। এই গ্রন্থের রচনাকাল হলো অষ্টম শতক। এর আগে পারদের ব্যবহার জানা ছিল না। এই গ্রন্থে কিন্তু পারদের উল্লেখ আছে। চিকিৎসা বিজ্ঞানে নতুন শাখার সূচনা হয়েছিল এই যুগে। পারদ ও অন্যান্য ধাতব ঔষধের ব্যবহারও কিন্তু শুরু হয়েছিল। পারদ থেকে ঔষধ বানিয়ে মানুষকে আরো শক্তিশালী করা যায় বলে দাবি করা হয়েছিল। নাগার্জুন রসরত্নাকরে পারদের ব্যবহারের কথা বলেছেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রিতে জানিয়েছিলেন যে এই গ্রন্থখানি সপ্তম অথবা অষ্টম শতকে রচিত হয়। জার্মান পণ্ডিত উইলটানিস মনে করেন যে দশম শতকে এই গ্রন্থখানি রচিত হয়েছিল। অঙ্কশাস্ত্রে শ্রীধর এই যুগের উপরে তার প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনি হলেন গণিসা গ্রন্থের লেখক। ভাস্করাচার্যের লীলাবতী সমগ্রন্থী হলো এই গ্রন্থ। শ্রীধর রাষ্ট্রকূটের রাজা প্রথম অমোঘবর্ষে পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। 850 খ্রিস্টাব্দ নাগাদ তিনি রাষ্ট্রকূট রাজসভায় ছিলেন। নবম শতকে মনু লেখেন বৃহন্মান্য। আলবিরুনি জানাচ্ছে যে এই গ্রন্থের উপরে ভিত্তি করে মুঞ্জালা লঘু মানুষ রচনা করেন। আলবিরুনি লেখা থেকে জানা যায় যে এই যুগের কনৌজের বলভদ্র ছিলেন অনেকগুলি জ্যোতিষ শাস্ত্রের লেখক। জ্যোতিষের বিভিন্ন শাখায় কিন্তু তার অবাধ বিচরণ ছিল। পতঞ্জলি যোগসূত্রের উপরে তিনি টীকা রচনা করেন। এই যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন দ্বিতীয় আর্যভট্ট। তার রচিত বিজ্ঞান গ্রন্থের নাম কিন্তু আমরা সবাই মোটামুটি ভাবে জানি আর্য সিদ্ধান্ত। তিনি ছিলেন ভাস্করাচার্যের পূর্ববর্তী লেখক। ভাস্করাচার্য তার গ্রন্থে আর্যভট্টের নাম উল্লেখ করেছেন। দশম শতকের অন্যান্য উল্লেখযোগ্য বিজ্ঞানীরা হলেন পুত্তস্বামী ভট্টপাল ও বিজয়নন্দী। বিজয়নন্দী লেখেন করুণা তিলক নামে গ্রন্থ। আলবিরুনি এদের নাম উল্লেখ করেছেন। এদের মধ্যে ভট্টপাল ছিলেন বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গ্রন্থের সঙ্গে পরিচিত পণ্ডিত ব্যক্তি। বিভিন্ন বিজ্ঞান গ্রন্থের উপরে তিনি টীকা রচনা করেন এবং সম্ভবত গণিত শুদ্ধ গ্রন্থখানিও তিনি রচনা করেন। তিনি বরাহমিহিরের সুবিখ্যাত বৃহৎসংহিতার উপরে বিস্তৃত ভাষ্য এবং টীকা রচনা করে যশস্বী হন। দশম শতকে এই ভাষ্য রচিত হয় এবং জ্যোতিষশাস্ত্রের ইতিহাস এই গ্রন্থে কিন্তু পাওয়া যায়। কল্যাণ বর্মা রচনা করেন সারাবলী ভট্টপাল এই গ্রন্থে উল্লেখ করেছেন। দশম শতকের আগে সারাবলী রচিত হয়েছে। একাদশ শতকে বাংলার চক্রপাণি দত্ত আয়ুর্বেদ দীপিকা ও ভানুমতী নামে দুখানি চিকিৎসা বিষয়ক গ্রন্থ রচনা করেন। প্রথম খানি ছিল চরক সংহিতার উপরে, দ্বিতীয় খানি ছিল
সুশ্রুত সংহিতার উপরে লেখা। তাহলে একাদশ শতকে বাংলার চক্রপাণি দত্ত আয়ুর্বেদ দীপিকা ও ভানুমতী নামে দুখানি চিকিৎসা বিষয়ক গ্রন্থ রচনা করেন। প্রথমখানি ছিল চরক সংহিতা, দ্বিতীয় খানি ছিল সুশ্রুত সংহিতার উপরে লেখা। তার শ্রেষ্ঠ রচনা হল চিকিৎসা সার সংগ্রহ। এই গ্রন্থে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস কিন্তু পাওয়া যায়। ভগবাট্ট ও বৃন্দের সময় থেকে ভেষজ বিজ্ঞানের ধাতব পদার্থের প্রয়োগ শুরু হয়েছিল। চক্রপাণি দত্ত এই শাখার বিস্তৃত বিবরণ তার গ্রন্থে রেখে গেছেন। চক্রপাণি দত্ত অনেকগুলি গ্রন্থ রচনা করেন। তার আরেকখানি গ্রন্থ হল শব্দচন্দ্রিকা। এই গ্রন্থে পাওয়া যায় নানা ধরনের সবজির গুণাগুণ এবং খনিজ পদার্থের নানা দিক। দ্রব্যগুণ সংগ্রহ হলো খাদ্য বিজ্ঞান উপর রচিত গ্রন্থ ডায়েটেটিক্স। দ্রব্যগুণ সংগ্রহ কি ছিল? খাদ্য বিজ্ঞানের উপর রচিত গ্রন্থ ডায়েটেটিক্স। পাল রাজা ভীমপালের চিকিৎসক সুরপাল চিকিৎসা বিজ্ঞানে কৃতিত্ব প্রদর্শন করেছিলেন। তিনি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ লেখেন। তার পিতা ও পিতামহ রাজা রামপাল ও গোবিন্দচন্দ্রের চিকিৎসক ছিলেন। সুরপাল রচনা করেন শব্দপ্রদীপ, বৃক্ষায়ুর্বেদ নামক দুখানি গ্রন্থ। যেসব উদ্ভিদের চিকিৎসা সংক্রান্ত গুণাগুণ আছে তাদের পরিচয়ের গ্রন্থ। লোহা পদ্ধতি গ্রন্থে তিনি লোহার চিকিৎসা বিষয়ক ব্যবহারের উল্লেখ করেছেন। একাদশ শতকের মধ্যভাগের আরেকজন চিকিৎসা বিজ্ঞানী হলেন বঙ্গসেন। তিনি সম্ভবত বাঙালি ছিলেন। বঙ্গসেন লেখেন চিকিৎসা শাসান্য সংগ্রহ নামে গ্রন্থ। সুশ্রুত এবং মাধবের লেখাকে অনুসরণ করে তিনি তার গ্রন্থ রচনা করেন। শালীহোত্র হল অশ্বের রোগ এবং নিরাময় সংক্রান্ত একখানি গ্রন্থ। সেই সময় যুদ্ধ ও পরিবহনের কাজে ঘোড়ার খুব কদর ছিল। এই জন্য অশ্বরোগ সংক্রান্ত গ্রন্থ রচিত হয়। নির্ভর লেখে চিকিৎসা মৃত। সারঙ্গধরে সংহিতায় পাওয়া যায় অলিভের পারদ ইত্যাদি ব্যবহার। এই গ্রন্থে চিকিৎসা শাস্ত্রের নারী বিদ্যার গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। নারীর গতি বিচার করে রোগ নির্ণয় করা হতো, পালস যেটাকে আমরা বলি। ধাতব গুণের উপরে লেখা দুখানি গ্রন্থ হল রসাপর্ব এবং রসরত্ন সমুজ্জয়। এদের লেখক হিসাবে নাম পাওয়া যায় ভগভট্ট এবং অশ্বিনী কুমারের নাম। অঙ্কশাস্ত্রের উপরে শ্রীধর ত্রিপতি নামক গ্রন্থ লেখেন। গ্রন্থকারী রচনাকাল হল একাদশ শতক। দ্বাদশ শতকে ভাস্করাচার্য সিদ্ধান্ত শিরোমণি রচনা করেন। এই গ্রন্থে দুখানি অধ্যায় লীলাবতী ও বীজগণিত এ যুগের গণিত শাস্ত্রের ক্ষেত্রে বিশিষ্ট অবদান ছিল। ব্রহ্মগুপ্ত ও শ্রীধরের রচনার উপরে নির্ভর করে ভাস্করাচার্য তার অঙ্কশাস্ত্র বিষয়ক গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থে তিনি বিভিন্ন রাশির মিল দেখিয়েছেন। বীজগণিত হল এই শাখার উপরে একখানি পূর্ণ এবং শ্রেষ্ঠ রচনা। ভোজ নক্ষত্র বিজ্ঞানের উপর লেখেন রাজমৃগাঙ্ক। শতানন্দ লেখেন ভাস্বতী নামক গ্রন্থ। এরা দুজনে ছিলেন একাদশ শতকের লোক। ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণিতে গ্রহ গণিত এবং গোল নামে দুইখানি অধ্যায় আছে। এই দুখানি অধ্যায় নক্ষত্র বিজ্ঞান সংক্রান্ত অনেক তথ্য আছে। ভাস্করাচার্য করোনা কুতূহল নামে আরো একখানি গ্রন্থ লেখেন। ভাস্করাচার্যের পর অঙ্কশাস্ত্র এবং নক্ষত্র বিজ্ঞানে উজ্জ্বল ব্যক্তিত্বের অভাব ঘটেছিল। স্থাপত্য বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আরো কিছু লেখা হয়েছিল। পরবর্তীকালে লেখা হস্তায়ুর্বেদ হল হস্তিবিজ্ঞান সম্পর্কিত কিন্তু একখানি গ্রন্থ। পরবর্তীকালে লেখা হস্তায়ুর্বেদ হল হস্তিবিজ্ঞান সম্পর্কিত একখানি গ্রন্থ। বাস্তুকার ও শিল্পরত্নের স্থাপত্য বিদ্যা, বাস্তুকার ও শিল্পরত্নের স্থাপত্য বিদ্যার কথা আছে। বুদ্ধ ভট্টের রত্ন পরীক্ষা রত্নবিজ্ঞানের কথা আছে। মনোবিজ্ঞানের উপরে জগদ্দেব লেখেন হচ্ছে স্বপ্ন চিন্তামণি। সেন বংশীয় রাজা বল্লাল সেন লেখেন অদ্ভুত সাগর। প্রযুক্তি বিজ্ঞানের ক্ষেত্রে এই যুগে বড় রকমের পরিবর্তনের কথা জানা যায় না। জলসেচের জন্য অরঘট্টের ব্যবহার জানা ছিল। চাকার সঙ্গে ঘট লাগিয়ে পুষ্করিণী এবং কূপ থেকে জলসেচের ব্যবস্থা করা হতো। তাতে বস্ত্র বয়নের কাজ চলত, তবে চরকার সাহায্যে সুতো কাটার ব্যবস্থা সম্ভবত হয়নি। টাকুর সাহায্যে সুতো কাটা হতো হাতে। উৎপাদন অবশ্যই কম হতো। ভারতে কাগজের ব্যবহার ছিল না। গাছের ছাল, পাতা এবং চামড়া কাগজের মতো ব্যবহার করা হতো। কম্পাসের ব্যবহার জানা ছিল না। সূর্যের গতি এবং অবস্থান দেখে সময় নির্ণয় করা হতো। রেশমের উৎপাদন জানা ছিল, তবে উন্নত ধরনের সুতো কাটার পদ্ধতি সম্ভবত কিন্তু জানা ছিল না। কৃষি প্রযুক্তির ক্ষেত্রে তাহলে মোটামুটি ভাবে কিন্তু সূর্যের গতি এবং অবস্থান থেকে সময় নির্ণয় করা হতো। রেশমের উৎপাদন জানা ছিল, তবে উন্নত ধরনের সুতো কাটার পদ্ধতি সম্ভবত জানা ছিল না।
কৃষি প্রযুক্তি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটেনি। লোহার ব্যবহার ছিল, খনি থেকে লোহা নিষ্কাশনের পদ্ধতি ভারতীয়দের আয়ত্ত হয়েছিল। সম্ভবত লোহা তৈরির জন্য জ্বালানির যে প্রয়োজন হয় তারও কিন্তু ব্যবহার জানা ছিল। কয়লা ও কাঠকয়লার ব্যবহার শুরু হয়েছিল। শুধু লোহা ও কয়লা নয়, তামা, সোনা, রূপো ও মণিমুক্ত ব্যবহার ভারতীয়রা ভালোভাবে আয়ত্ত করেছিল। এসব প্রযুক্তি কিন্তু ভারতীয়দের আয়ত্তধান এসব প্রযুক্তি কি ছিল? ভারতীয়দের আয়ত্তধান আয়ত্তের অধীনে ছিল। বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় কিন্তু ভারতীয়দের অবদানও কম ছিল না। পঞ্চম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত ভারতে গণিত, জ্যোতিষ, চিকিৎসা এবং রসায়ন শাস্ত্রের চর্চায় নবযুগের সূচনা হয়েছিল। এই 800 বছরে ভারতে গণিতজ্ঞ, জ্যোতির্বিদ, চিকিৎসা বিজ্ঞানী এবং রসায়ন শাস্ত্রবিদরা মৌলিকতা ও সক্রিয়তার পরিচয় রেখেছিলেন। এই পর্বের উজ্জ্বল জ্যোতিষ্করা হলেন আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, মহাবীর, শ্রীধর, ভাস্কর, মুঞ্জাল এবং চক্রপাণি দত্ত। এই পর্বে বিজ্ঞানীরা দশমিক স্থানিক, তাহলে তার ভারতীয়দের তো নিশ্চয়ই অবদান ছিল। তাহলে এই পর্বে বিজ্ঞানীরা দশমিক স্থানিক অঙ্ক পদ্ধতি, যেটাকে ডেসিমাল প্লেস ভ্যালু নোটেশন বলা হয়, পদ্ধতি ও শূন্যের ব্যবহার আবিষ্কার করেছিলেন। ওই দুই আবিষ্কার যে শুধু গণিত এবং জ্যোতিষচর্চার উন্নতি ঘটিয়েছিল তা কিন্তু নয়, বিজ্ঞানের সর্বাঙ্গীন উন্নতিতে এই মৌলিক আবিষ্কারের বিশেষ অবদান ছিল। শূন্য সংবলিত নতুন অঙ্ক পদ্ধতির আবিষ্কার করে বিজ্ঞানীরা প্রচলিত গ্রন্থাদি সংস্কার এবং সংশোধন করেছিলেন। আদি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ হলেন আর্যভট্ট। তার শ্রেষ্ঠ রচনা হলো আর্যভট্টীয়। গ্রন্থখানি মোট 4টি অধ্যায় কিন্তু বিভক্ত ছিল। 10টি টিকা, গণিত পাঠ, কালক্রিয়া এবং গোলপাঠ। গণিত পাঠে তিনি নানা গাণিতিক বিষয় যেমন বর্গমূল, ঘনমূল, সমান্তর শ্রেণী, ত্রৈরাশিক সমীকরণ সমাধান ইত্যাদি বিষয় আলোচনা করেছেন। 10টি টিকা, কালক্রিয়া এবং গোলপাঠে আর্যভট্ট জ্যোতির্বিদ্যা সম্পর্কে কিন্তু নিজের গবেষণা লিপিবদ্ধ করেছিলেন। প্রাচীনকালে জ্যোতির্বিদগণের মধ্যে তিনি প্রথম পৃথিবীর আহ্নিক গতির কথা উল্লেখ করেছিলেন। জ্যোতিষে আর্যভট্টের আরেকটি বিশিষ্ট অবদান হল পরিবৃত্ত এবং উৎকেন্দ্রীয় বৃত্তের সাহায্যে গ্রহগতি ব্যাখ্যা প্রদান। আর্যভট্ট সূত্রকার ছিলেন। সূত্রকার রীতি অনুযায়ী তার গবেষণা ফল তার সংক্ষিপ্ত গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছেন। আর্যভট্টের শিষ্যরা যথেষ্ট কৃতী ছিলেন। লাটদেব প্রথম ভাস্কর ও লল্ল তার প্রধান শিষ্য ছিলেন। লাটদেব এত বড় বিজ্ঞানী ছিলেন যে তার গুণগ্রাহীরা তার নাম দেন সর্বসিদ্ধান্ত গুরু। বরাহমিহির হলেন সর্ববিদ্যা বিশারদ। গণিত, জ্যোতিষ, ফলিত জ্যোতিষ, ভূগোল, মণিক বিদ্যা, প্রাণীবিদ্যা প্রভৃতি নানা বিষয়ে তিনি সুপণ্ডিত ছিলেন। তিনি জ্যোতিষের উপরে লেখেন পঞ্চ সিদ্ধান্তিকা। এই গ্রন্থে তিনি প্রাচীনকালের 5টি প্রধান জ্যোতিষীয় গ্রন্থ পৌলিশ, প্রমুখ, বশিষ্ঠ, সূর্য এবং পৈতৃক সিদ্ধান্তের আলোচনা করেছেন। সিংহাচার্য, গ্রন্থে বিজয়ানন্দী প্রভৃতি প্রাচীন জ্যোতির্বিদদের নাম তিনি উল্লেখ করেছেন। বৃহৎ-সংহিতায় তিনি ফলিত জ্যোতিষ নিয়ে আলোচনা করেছেন। দুষ্প্রাপ্য পাত্র, সুগন্ধি দ্রব্য, ধাতু নিষ্কাশন বিদ্যার আলোচনা আছে তার গ্রন্থে। বজ্রলেপ নামে তিনি এক ধরনের গুঁড়ো, যেটাকে সিমেন্ট বলা হয়, সিমেন্টের কথা তিনি উল্লেখ করেছেন। এই গুঁড়ো বাঁধনের ছিল মধ্যে খুব কঠিন ছিল। গণিত এবং জ্যোতিষের মধ্যে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন। তাহলে গণিত এবং জ্যোতিষের মধ্যে যেটা আমরা দেখতে পাই যে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন হচ্ছে রক্ষকুম্ভ। এবং এই যে তাকে আমরা গণিত এবং তাহলে জ্যোতিষের তাহলে যেটাকে এখানে বলা হচ্ছে গণিত এবং জ্যোতিষের গণিত এবং জ্যোতিষের মধ্যে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন ব্রহ্মগুপ্ত। তাহলে ব্রহ্মগুপ্ত কিন্তু আমরা দেখতে পাই তিনি তাকে কিন্তু বলা হয় বিশেষজ্ঞরা ব্রহ্মগুপ্ত হলেন ভারতের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী। তার সর্বশ্রেষ্ঠ কীর্তিকলাপ ছিল তার বিজ্ঞান সাধনা। উজ্জয়িনী ছিল তার বিজ্ঞান সাধনার কেন্দ্র। তার বিখ্যাত গ্রন্থ হলো ব্রহ্মসূত্র সিদ্ধান্ত। পরে তিনি ঋতুখাদ্য, পরে তিনি খণ্ড খাদক এবং তার বিখ্যাত গ্রন্থ হলো ব্রহ্মসূত্র সিদ্ধান্ত এবং আর দুটো গ্রন্থ হলো
খণ্ডখাদক এবং উত্তর খণ্ডখাদক গ্রন্থে তিনি কিন্তু জ্যোতিষ বিবরণ বিষয়ক গ্রন্থ রচনা করেন। তার গ্রন্থ আরবি এবং ফার্সি ভাষায় অনুদিত হয়। জ্যোতিষ এবং গণিত শাস্ত্রেও তিনি কিন্তু মৌলিক অবদান রেখেছিলেন। এছাড়াও এছাড়া বলা যায় যে বৃহস্পতি চতুর্ভুজের প্রথম প্রভু সম্পর্কে তার কয়েকটি গণিতের ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে। গণিত সারসংগ্রহের রচয়িতা হলেন মহাবীর। এই গ্রন্থে অনেক বিখ্যাত সমীকরণের 3 প্রকার সমাধান, ভগ্নাংশ প্রভৃতির আলোচনা আছে। নবম শতকের আরেকজন গণিতজ্ঞ জ্যোতির্বিদ হলেন সুঞ্জল নর্তকীর ভারতীয় জ্যোতিষে অয়ন চলনের ভেদ এবং এর তাৎপর্য আলোচনাও কিন্তু তিনি খ্যাতি লাভ করেন। ভাস্কর অয়নগতি আলোচনার সম্পর্কে সুঞ্জলের সৃষ্টি হয়েছে। এছাড়া ভারতের গণিত ও জ্যোতিষশাস্ত্রে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন ভাস্কর। তার প্রতিভা আর্যভট্ট বরাহমিহিরের সঙ্গে তুলনীয়। ভারতীয় গণিতজ্ঞদের মধ্যে তিনি সম্ভবত সর্বশ্রেষ্ঠ। তার শ্রেষ্ঠ রচনা হলো সিদ্ধান্ত শিরোমণি। তার অন্য গ্রন্থ হলো সর্বোত্তর গ্রন্থ, এখানে কাল পরিমাপ বিষয় গ্রন্থ। সিদ্ধান্ত শিরোমণির 4টি অংশ: লীলাবতী, বীজগণিত, গ্রহ গণিতাজ্ঞ এবং গোলাধ্যায়। প্রথম দুটি খণ্ডে পাটিগণিত এবং বীজগণিত এবং শেষোক্ত 2 খণ্ডে তিনি জ্যোতিষ আলোচনা করেছেন। ভাস্করের পাটিগণিত লীলাবতী একখানি জগৎ বিখ্যাত গ্রন্থ। বীজগণিতের আলোচনায় তিনি মৌলিকতার স্বাক্ষর রেখেছিলেন। ত্রিকোণমিতি সাইন সারণী তিনি তৈরি করে দেন, যেটা সাইন থিটা কস থিটা। আদি মধ্যযুগে বিজ্ঞানীরা পাটিগণিত ও বীজগণিতে যেমন চর্চা করেছেন, জ্যামিতিক ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য চর্চা কিন্তু চোখে পড়ে না। পরিমিতি বিদ্যাকে কেন্দ্র করে কিছু চর্চা হয়েছিল। ত্রিভুজের নির্মূল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়েছিলেন ব্রহ্মগুপ্ত। ত্রিকোণমিতিতে কিন্তু বিজ্ঞানীদের সাফল্য ছিল অনেক বেশি। সাইন, কোসাইন, ভার্স সাইন প্রভৃতি কোণানুপাত তারা আবিষ্কার করেছিলেন। পঞ্চসিদ্ধান্তিকায় বরাহমিহির বিভিন্ন সাইন অনুপাতের মানে ও একটি সাইন সারণী তৈরি করেছিলেন। আদি মধ্যযুগে ভারতে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের যথেষ্ট উন্নতি ঘটেছিল। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে রসায়ন শাস্ত্রের সম্পর্ক স্থাপিত হয়। এর ফলে চিকিৎসা বিদ্যা নতুন রূপ পরিগ্রহ করেছিল। শুধু ভারতবর্ষ নয়, ভারতে চিকিৎসা বিজ্ঞান ও রসায়ন শাস্ত্র মধ্যপ্রাচ্যে এবং দূরপ্রাচ্যে ছড়িয়ে পড়েছিল। নাগার্জুন, বাগভট্ট, মাধবকর, বীরেন্দ্র চক্রপাণি, দত্ত বরুণ, সঙ্গধর এই যুগে শ্রেষ্ঠ চিকিৎসক এবং রসায়নবিদ। এই যুগে সরকারি ও বেসরকারি উদ্যোগে হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, পশু চিকিৎসালয় ইত্যাদি স্থাপিত হয়। পাটলিপুত্রের দাতব্য চিকিৎসালয় দেখে লিখেছিলেন, এদেশের রাজন্যবর্গ ও ধনবান ব্যক্তিরা এই শহরের দরিদ্র, নিরাশ্রয়, খঞ্জ প্রভৃতি দুস্থ ব্যক্তিদের জন্য অনেকগুলি হাসপাতাল স্থাপন করেছিলেন। এইখানে তাহারা বিনা পয়সায় সর্বপ্রকার সাহায্য পেয়ে থাকত। এছাড়া আদি মধ্যযুগে পশুশালা নামে আরো এক ধরনের দাতব্য প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়। আদি মধ্যযুগে ভারতে পশু চিকিৎসারও কিন্তু ব্যবস্থা ছিল। সারিভট্ট লেখেন অশ্বারূপের সিদ্ধান্ত, পালকাপে হস্তাযুর্বেদে হস্তি চিকিৎসা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই যুগের একমাত্র শ্রেষ্ঠ রসায়নবিদ ছিলেন হচ্ছে নাগার্জুন। ধাতুবিদ্যা পারদ ঘটিত যৌগিক সম্বন্ধে জ্ঞান ও নানাবিধ রাসায়নিক প্রক্রিয়া সম্পর্কে তিনি অবদান রেখে গেছেন। তিনি সম্ভবত নবম শতকের লোক ছিলেন। নবনীতক নামক একখানি গ্রন্থে ভেষজ গুণাগুণ সম্পর্কে অনেক তথ্য আছে। এতে রোগ ও চিকিৎসা প্রণালীর নাম আছে। প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের শ্রেষ্ঠ 3 জন ব্যক্তি হলেন চরক, সুশ্রুত ও বাগভট্ট। বাগভট্ট হলেন অষ্টাঙ্গ সংগ্রহের কিন্তু রচয়িতা। সিন্ধু অঞ্চলে আরো একজন বাগভট্টের কথা জানা যায়। এছাড়াও সুশ্রুত নরপাল দেবের রাজত্বকালে চক্রপাণি দত্ত চিকিৎসা শাস্ত্র সংগ্রহ নামে একখানি উৎকৃষ্ট গ্রন্থ রচনা করেন। সে যুগে প্রচলিত নানাবিধ ওষুধের নাম কিন্তু গ্রন্থে পাওয়া যায়। তিনি সুশ্রুত সংহিতার উপরে ভানুমতি এবং চরক সংহিতার উপরে চক্রতত্ত্ব দীপিকা নামে টীকা রচনা করেন। তিনি শুধু চিকিৎসক নন, একজন খ্যাতনামা রসায়নবিদও ছিলেন। এছাড়াও দেখতে পাই আদিম ও নারী পরীক্ষার বিবরণও কিন্তু তিনি বিশদ দিয়েছিলেন। তিনি কে ছিলেন? সঙ্গধর। তিনি ছিলেন পশ্চিম ভারতের একজন শ্রেষ্ঠ চিকিৎসক এবং রসায়নবিদ। তিনি
নারী পরীক্ষা বিশদ বিবরণ দিয়েছিলেন। ওষুধ হিসাবে ব্যবহার করা যায় এমন সমস্ত রাসায়নিক যৌগিক ও মিশ্রণের কথা তিনি উল্লেখ করেছিলেন। সোনা, রূপো, লোহা, পারদ, তামা, টিন, সীসা প্রভৃতি ধাতুর রাসায়নিক গুণাগুণের কথা তার গ্রন্থে কিন্তু স্থান পেয়েছে। এছাড়া আরেকজন সুচিকিৎসক বৈয়াকরণ ছিলেন নরহরি ত্রয়োদশ শতকে। আদি মধ্যযুগে কারিগরি শিল্প চিকিৎসা বিদ্যার প্রয়োজনে রসায়নের উদ্ভব হয়েছিল। চরক ও সুশ্রুত উভয় লবণ, ক্ষার, প্রস্তুত বিধি এবং সম্বিত পানীয়ের উপরে কিন্তু তারা অনেক রকমেরই পরীক্ষা নিরীক্ষা কথা উল্লেখ করেছেন। ক্ষিতীয় অংশ, তেজ, মরু, বোম এই 5 মৌলিক পদার্থের সংমিশ্রণে যৌগিক পদার্থের উদ্ভব হয়েছিল। বাগভট্ট, বৃন্দ, চক্রবর্তী দত্ত রাসায়নিক পদার্থের উল্লেখ করা হয়েছে। এছাড়া চক্রবর্তী দত্ত পারদ, তামা, লোহা, প্রভৃতি ধাতুর কয়েকটি যৌগিক প্রস্তুত প্রণালীও তার কাছে কিন্তু তার গ্রন্থে উল্লেখ করেছেন। আদি মধ্যযুগে খনি থেকে ধাতু নিষ্কাশনের প্রক্রিয়া ভারতীয়রা আরম্ভ করেছিল। এই সময় রসায়ন সংক্রান্ত গ্রন্থে বিভিন্ন ধাতুর কথা আলোচিত হয়েছে। সংকর ধাতু হলো পিতল, কাঁসা এবং বর্তল ধাতু ও সংকর ধাতুর আবার প্রকারভেদ আছে। পার্থক্য নির্দেশ করার জন্য সুন্দর অর্থবোধক নাম ব্যবহার করা হয়েছে। শুধু বিজ্ঞানী বা রাসায়নিকবিদ নন, ধাতু শিল্প খনিকালে নিযুক্ত কারিগরদের হাতে রাসায়নিক জ্ঞানের প্রভূত উন্নতি ঘটেছিল। নানামুখী গড়ার কাজে এসব ধাতুর ব্যবহার ছিল। ভারতে প্রাচীন পদ্ধতিতে তামা নিষ্কাশন করা হতো। ব্রোঞ্জ, কাঁসা এবং পিতলের মতো তামাপ্রধান সংকর ধাতু ব্যবহার ছিল। আগ্নেয়াস্ত্র নির্মাণে ব্রোঞ্জ ও পিতলের ব্যবহার করা হতো। চুলিতে কাঠকয়লার সাহায্যে কিন্তু লোহাও গলানো হতো। বাংলার বীরভূমে জেলাতে কিন্তু লোহা তৈরি হতো। এছাড়াও আমরা দেখতে পাই মধ্যযুগে ভারতে লোহা এবং ইস্পাতের কিন্তু বিশ্বজোড়া খ্যাতি ছিল। ভারতের বিজ্ঞানীরা পৃথকভাবে পদার্থতত্ত্ব কিন্তু কখনোই আলোচনা করেনি, ফিজিক্স বা পরিবেশ সম্পর্কে। সেই অর্থে পদার্থতত্ত্ব দর্শনের আলোচনায় কিন্তু স্থান পেয়েছে। পদার্থতত্ত্ব, এটা মনে রাখতে হবে, পদার্থতত্ত্ব কিন্তু দর্শনের আলোচনায় স্থান পেয়েছিল। ভারতের দার্শনিকরা বস্তু এবং পদার্থের অন্তর্নিহিত ধর্ম এবং স্বরূপ ব্যাখ্যা করেছেন। বস্তুর গুরুত্ব, গতি, বল, অভিকর্ষ, ধ্বনি, সৃষ্টি, কারণ ইত্যাদি নিয়ে মৌলিক আলোচনা করেছেন। দর্শন ও বিজ্ঞান প্রসঙ্গে ভারতের বিজ্ঞানী ও দার্শনিকরা বৈজ্ঞানিক পদ্ধতির কথা আলোচনার মধ্যে এনেছে। ব্রজেন্দ্রনাথ শীল লিখেছেন যে কঠোর বৈজ্ঞানিক পদ্ধতির অনুশীলন না হলে বিজ্ঞান কিন্তু অপ্রমাণিত জল্পনা কল্পনা হয়ে থাকতো। বৌদ্ধ, জৈন দর্শন এবং প্রাচীন ভারতের বিজ্ঞানের পরমাণুবাদ আলোচনায় স্থান পেয়েছে। বৈশেষিক নামে পরমাণুবাদ ও রাসায়নিক সংযুক্তির কথা আছে। এই সংযুক্তি হলো সংগতি ক্রিয়া। বিভিন্ন কারণে কিন্তু বস্তু গতিশীল হয়, এজন্য বস্তুর গতিও কিন্তু বহু প্রকার। বল হলো গতি সৃষ্টির একটি কারণ এবং বলের জন্য গতির ত্বরণ হয়। আধুনিক বলবিদ্যার একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভরবেগ। গতিশীল বস্তুর ভর ও বেগে তত্ত্বের সঙ্গে পরিচিত ছিলেন। মোটামুটি ভাবে আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে দেখতে পেলাম দুটি যে আমাদের অধ্যায় ছিল আজকে, যে ভারতে কিভাবে সাহিত্যে ইত্যাদি বিকাশ হয়েছিল এবং সেই সঙ্গে ভারতবর্ষে সেই সময় বিজ্ঞানের কি বিকাশ হয়েছিল এবং ভারতে তখন প্রযুক্তিবিদ্যায় বা বিজ্ঞানে ভারতীয়দের কি অবদান ছিল। এছাড়াও হচ্ছে পদার্থবিদ্যা কিভাবে দর্শন তত্ত্বে স্থান পেয়েছিল এবং তার সঙ্গে জানলাম এই যে বিভিন্ন ধাতু রাসায়নিক গুণাগুণের কথা কিন্তু আমরা জানি। যেটা আমাদের আলোচনায় বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাদ চলে গেছে, ভারতের তন্ত্র সাধকরাও কিন্তু মধ্যযুগে রাসায়নিক বিদ্যা থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাহলে এই তন্ত্র সাধকরাও যেটা আমরা বলা হয় তারাও কিন্তু এই রাসায়নিক বিদ্যা থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তান্ত্রিক কামিয়ার দুটি গুরুত্বপূর্ণ উৎস হলো তিব্বতী বিশ্বকোষ এবং বিশ্বকোষ হচ্ছে কাঞ্জুর এবং তাঞ্জুর। নাগার্জুনের রসরত্নাকারে নিকৃষ্ট ধাতুকে স্বর্ণে পরিণত করার প্রণালী আলোচনা করা হয়েছে। এই গ্রন্থে বহু রাসায়নিক যন্ত্রপাতিরও উল্লেখ আছে। এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সেশন যন্ত্র, বংশযন্ত্র, নালিকা যন্ত্র, দোলা যন্ত্র, অবস্পতন যন্ত্র, পাতন যন্ত্র ইত্যাদি। এছাড়া আমরা দেখতে পাই যে নারী যে ওষুধ হিসাবে ব্যবহার করা যায় এমন বহু রাসায়নিক যৌগিক ও মিশ্রণের কথা উল্লেখ করা হয়েছে। হাতির চিকিৎসা সম্পর্কে কিন্তু একটি গ্রন্থ আমরা এখানে উল্লেখ পাই। এছাড়াও ধাতুবিদ্যা, নাগার্জুন আরেকটা যেটা আমরা বাদ চলে গেছে, ধাতব বিদ্যা, পারদ ঘটিত যৌগিক সম্বন্ধে জ্ঞান এবং নানাবিধ রাসায়নিক প্রক্রিয়া সম্পর্কে তিনি অবদান রেখে গেছেন। তিনি সম্ভবত নবম শতকের লোক ছিলেন।
নবনীতক নামক একখানি গ্রন্থে ভেষজের গুণাগুণ সম্পর্কে কিন্তু অনেক তথ্য আছে। এতে রোগ এবং চিকিৎসা প্রণালীর কথা আছে ইত্যাদি। এই বলে আমাদের আলোচনা আজকে এখানে সমাপ্ত করছি।